আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার প্রতি ঘন্টার সব খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জনগণই ঠিক করবে কে সরকার গঠন করবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমি মনে করি না কোনো দল না ভোট চাইবে বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো হাদি হত্যার চার্জশিট, 17 জন আসামি, হত্যার পরিকল্পনা সিঙ্গাপুরে। এবং সর্বশেষ জানাবো মাইলস্টোনে নিহতদের পরিবার 20 লাখ, আহতরা পাবেন 5 লাখ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। জনগণ ঠিক করবে কে সরকার গঠন করবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সাবকন্টিনেন্ট হিসাবে একটা কলোনিয়াল স্টেট হিসাবে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভারত পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক। আমরা চাই যে বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, কে মসনদে বসবে তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করে দেবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারে। প্রশাসন ও পুলিশ বিগত 3টি ইলেকশনে যে ভূমিকা রেখেছে, আমরা আশা করি ওই ইলেকশনগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। তারা ব্যালটে সিল দিয়ে অনেককে সরকার বানিয়েছে, এই সরকারকে টিকতে পারছে? পুলিশ ও প্রশাসন নগ্নভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। পুলিশ ও প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে সেই দায়িত্ব পালন করা। আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে, আর না হয় বেনজির এবং হারুনের পরিণতি বরণ করতে হবে। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা পক্ষ চায় গোলামি আর একটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আরেকটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটি পক্ষ চায় পরাধীনতা। একটি পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে, ভারতীয় গুন্ডামির পক্ষে অবস্থান নিয়েছে, মাফিয়াদের পক্ষ অবস্থান নিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, 2009 সালের পর গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে, শ্রম ঘাম দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায়তারা করেছে। আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসাবে মিডিয়াতে প্রচার করেছে। আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। আমি মনে করি না কোনো দল না ভোট চাইবে বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং গণভোট উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন করেছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে তারা গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে। আমি মনে করি না যে কোনো দল না ভোট চাইবে। প্রধান উপদেষ্টা ভোট অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে তা নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই দেশের লোকেরা স্বৈরাচারী শাসনের অধীনে গত 16 বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবের মতো ভোট দেবেন। হাদি হত্যার চার্জশিট, 17 জন আসামি, হত্যার পরিকল্পনা সিঙ্গাপুরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রায় 1 মাসের মাথায় এসে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চার্জশিটে 17 জনকে অভিযুক্ত করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও ধোঁয়াছোঁয়ার বাইরে। বলা হয়েছে, রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এদিকে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, হাদি হত্যার ছক চূড়ান্ত হয় সিঙ্গাপুরে বসে। হত্যা পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপি এবং হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ। এই হত্যাকাণ্ডের নকশা প্রণয়নে দেশি বিদেশি একাধিক গ্রুপ সক্রিয় ছিল। এর কেন্দ্রবিন্দুতে ছিল পতিত আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তাদের সুসংগঠিত নেটওয়ার্ক। সিঙ্গাপুরে বসে ওই নেটওয়ার্কের 5 দিনব্যাপী একাধিক বৈঠকে চূড়ান্ত হয় এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পরিকল্পনা। মঙ্গলবার এই সংক্রান্ত একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। চার্জশিট পূর্ববর্তী ডিবি সংবাদ সম্মেলন। আদালতে চার্জশিট দাখিলের আগে মঙ্গলবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন সময়ের আলোচিত রাজনৈতিক কণ্ঠ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সভা সমাবেশ, টেলিভিশন টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অতীত সহিংস কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করতেন। এই
এই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রতিশোধ পরায়ণতা তৈরি হয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রভাবশালী নেটওয়ার্ক পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিকে। আর হত্যা মামলার ১ নম্বর আসামি করা হয়েছে সরাসরি গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কাউন্সিলর বাপ্পির নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় হত্যাকাণ্ডটি বাস্তবায়িত হয়। গুলিবর্ষণকারী ফয়সাল করিমি মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা এবং তাকে সহযোগিতা করেন আদাবর থানা যুবলীগের কর্মী আওয়ামী লীগ আলমগীর হোসেন। হত্যাকাণ্ডের পরপরই তারা ভারতে পালিয়ে যান। তদন্তে আরও উঠে এসেছে ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ও দালাল ফিলিপসন নামে আরেক সহযোগীও তাদের দেশ থেকে সক্রিয় ভূমিকা রাখেন। কাউন্সিলর তাইজুল ইসলাম ওরফে বাপ্পির এই নির্দেশের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শরীফ উসমান বিন হাদি একটি নতুন ধরনের রাজনীতি শুরু করেছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সত্য ও সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এমন সমালোচনার কারণে এই কাউন্সিলর ফয়সালকে হত্যা করতে বলেন। এ হত্যা মামলা তদন্তকালে উদ্ধার হওয়া অস্থির ব্যালিস্টিকে পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে উঠে এসেছে হত্যার আগে থেকেই হাদির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা এবং ধারাবাহিক গণসংযোগে তার উপর ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। এ পর্যন্ত মামলার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি জানিয়েছে, নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডের রাতে ফয়সাল ও আলমগীরকে দেশ থেকে সহায়তা করেন বাপ্পির ভগ্নিপতি আমিনুল ইসলাম। বাপ্পি সরাসরি নির্দেশনায় দালাল ফিলিপসনের মাধ্যমে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেন। বর্তমানে আমিনুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আসামি ফয়সাল করিম সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বিদেশে আছেন এবং ওসমান হাদি হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফয়সাল ৩টি ভিডিও বার্তা দিয়েছেন, এগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল। তবে ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করেছেন সে অবস্থান সঠিক নয়। তদন্তে তথ্য প্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করেছেন। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মেঘালয় পশ্চিমবঙ্গ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল বলে যে বক্তব্য ডিএমপির পর আগে দিয়েছিল তার সত্য বলেও জানান ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত অব্যাহত থাকবে। নতুন করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, সিঙ্গাপুরে বসে চূড়ান্ত করা হয় শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের ছক। এ উদ্দেশ্যে শুটার ফয়সাল করিম মাসুদ গত বছরের ২১শে জুলাই সিঙ্গাপুরে যান। পরদিন ২২শে জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্ত একটি হোটেলে আওয়ামী লীগের ৪ জন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি সহ আরও একজন। সূত্রের দাবি, ৫ দিবাব্যাপী ওই বৈঠকে হত্যার চূড়ান্ত রূপরেখা, অর্থের লেনদেন এবং দায়িত্ব বণ্টন নির্ধারণ করা হয়। ২৬শে জুলাই দেশে ফেরার পরপরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে ৫৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা। তদন্তকারীর মতে এই অর্থ হত্যাকাণ্ডের পারিশ্রমিক ও পরবর্তী নিরাপত্তা ব্যয়ের অংশ। জানা গেছে, সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাইজুল ইসলাম বাপ্পি এখনও পলাতক। তার রাজনৈতিক কার্যালয় অন্যের দখলে এবং এলাকাতেও তার কোনো খোঁজ নেই। পারিবারিক সূত্র জানায়, ৫ই অগস্টের পরে বেনাপোল সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়েন বহুদিনব্যাপী পলাতক বাপ্পি। সর্বশেষ তার অবস্থান ছিল দুবাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বাপ্পি আওয়ামী লীগের একটি গোপন ইউনিটের সদস্য ছিলেন। ওই ইউনিটের সদস্যরা গুপ্ত হত্যা, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমন্বয় কাজে যুক্ত ছিল। হাদি হত্যাকাণ্ড সেই ইউনিটেরই একটি পরিকল্পিত অপারেশন বলে সন্দেহ তদন্তকারীদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।